মাঝরাতে আপু ও দুলাভাইয়ের ঘরে ঢুকলো রিমি। বিছানার কাছে এসে আপুর মুখের সামনে হাত মেরে ভালো করে দেখে নিল তার আপু মরার মতো ঘুমাচ্ছে। তারপর সে দুলাভাইয়ের বিছানায় উঠে দুজনের মাঝখানে বসে তার আপুকে অন্যদিকে ঘুরিয়ে দিল ঠেলে। এরপর সে দুলাভাইকে জড়িয়ে ধরে তার সারা শরীরে চুমু এঁকে দিতে লাগলো। তারপর দুলাভাইয়ের মুখে ঠোঁটে আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে বলল, আপুর সাথে তোমার বিয়ে হয়েছে ঠিকই মিস্টার হ্যান্ডসাম, কিন্তু রোজ রাতে এভাবে আমি আমার তৃষ্ণা মেটাবো, যতদিন পারি এই বাসায় থাকবো। এরপর দুলাভাইয়ের গালে গভীরভাবে একটা চুমু দিয়ে সে চলে গেল নিঃশব্দে। এদিকে সকালবেলা ঘুম ভাঙতেই আসিফ দেখলো তার লুঙ্গি ভেজা। সে উঠে ভাবতে লাগলো, কাল রাতে তো আমি আমার স্ত্রীর সাথে এমন কিছু করিনি, তাহলে আমার লুঙ্গি ভিজলো কিভাবে। তার স্ত্রীকে ডাকতে লাগলো শারমিন শারমিন বলে। তার স্ত্রী উঠে চোখ মুছতে মুছতে বলল, কি হয়েছে, সকালবেলা এমন করছো কেন? কি করেছো তুমি কাল রাতে? আমার লুঙ্গি ভেজা কেন? আরে আমি কোথায় কি করলাম, গত 2-3 দিন ধরে তো আমি শোবার সাথে সাথে মরার মতোই ঘুমিয়ে পড়ছি। নিজে উল্টোপাল্টা স্বপ্ন দেখে এভাবে লুঙ্গি ভিজিয়ে আমার দোষ দিচ্ছ তাই না? নিশ্চয় অন্য কোনো মেয়েকে নিয়ে চিন্তা করেছো কাল রাতে ঘুমের মধ্যে। এ কথা বলে শারমিন রাগ করে বেরিয়ে গেল। আসিফ বোকার মতো ভাবতে লাগলো, কাল রাতে তো আমি কোনো স্বপ্ন দেখিনি, শারমিনও কিছু করেনি, তাহলে এসব কিভাবে হতে পারে। ভাবতে ভাবতে সে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। অফিসে যাওয়ার আগে সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা করছে আসিফ। হয়েছে, আমি গেলাম, আমি আর খেতে পারছি না। আরে এত কম খেলে হবে নাকি, সকালবেলা বেশি করে নাস্তা খেতে হয়, সারাদিন তুমি কত কাজ করবে, এই নাও আর একটু খাও বলেই তার মুখে একটু নাস্তা তুলে দিল। পর্দার আড়াল থেকে আপু দুলাভাইকে দেখছে রিমি। মনে মনে বলল, তোমাদের এত ভালোবাসা আর বেশি দিন থাকবে না, দুলাভাই শুধু আমার। আপু আমি কলেজে যাচ্ছি, ঠিক আছে সাবধানে যা। এদিকে আসিফ কোনো রকমের নাস্তাটা খেয়ে বলল, ঠিক আছে আমি গেলাম, আমারও অফিসের দেরি হয়ে যাচ্ছে, রাতে অনেক ঘুম বেশি চলে আসে, তোমার সাথে ভালো করে কথা বলতে পারি না, সন্ধ্যাবেলা এসে কথা বলবো বলেই সে ব্যাগটা নিয়ে চলে গেল। দরজায় কলিং বেল দিচ্ছে সাধু বাবা। শারমিন দরজা খুলে দেখলো সাধু বাবা দাঁড়িয়ে আছে, অনেক রাগ চোখে মুখে। শারমিন তাকে সালাম দিয়ে বলল, সাধু বাবা আপনি আমাদের বাসায় কোত্থেকে এলেন? মূর্খ মেয়ে মানুষ কোথাকার, আগে বাসায় মেহমান এলে কোত্থেকে এলো সেটা জিজ্ঞেস করতে হয় না, তাকে বাসার ভেতরে নিয়ে আপ্যায়ন করতে হয়। ক্ষমা করবেন সাধু বাবা, আপনি ভেতরে আসুন। শারমিন সাধু বাবাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরে ঢুকে আশেপাশে তাকিয়ে সাধু বাবা বলল, একি আমি স্বপ্নে যা কিছু দেখেছি সব তো সত্যি। কি হলো সাধু বাবা, কোনো সমস্যা আছে নাকি আমাদের বাসায়? তোদের বাসায় অনেক বড় সমস্যা আছে। আমি কাল রাতে আদেশ পেয়েছিলাম তোদের বাসায় আসার জন্য, তাই আমি দেরি না করে সকাল সকাল চলে আসলাম। তোদের বাসায় অশরীরী আত্মা আছে। শারমিন ভয় পেয়ে বলল, সাধু বাবা এখন আমরা কি করব, আপনি আমাদেরকে পথ দেখান। চিন্তার কোনো কারণ নেই, আমি যখন চলে এসেছি সব ঠিক করে দেব। রোজ রাতে কোনো কারণ ছাড়া তোরা মরার মতো ঘুমিয়ে যাচ্ছিস তাই তো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, রোজ রাতে কয়েকদিন ধরে আমরা হঠাৎ মরার মতো ঘুমিয়ে যাচ্ছি, সকাল না হওয়া পর্যন্ত কোনো হুঁশ থাকে না। এর কারণ তোদের বাসায় যে আত্মা আছে সে রোজ রাতে তোর স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করে, তাই সকালবেলা তোর স্বামীর লুঙ্গি ভেজা থাকে। শারমিন আবারও ভয় পেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এখন উপায় কি সাধু বাবা, আমাদেরকে বাঁচান। উপায় একটাই, তোকে তোর স্বামীর কাছ থেকে 7 দিন আলাদা থাকতে হবে, আর সে 7 দিন তোর সাথে রক্তের সম্পর্ক আছে এমন কোনো কুমারী মেয়েকে তোর স্বামীর সাথে সহবাস করতে দিতে হবে। এটা কি বলছেন সাধু বাবা, আমি আমার স্বামীকে অন্য মেয়ের সাথে কিভাবে থাকতে দিতে পারি? এটাই একমাত্র উপায়, যদি নিজের ভালো চাস, স্বামীর ভালো চাস, তাহলে এটাই করতে হবে। আমার কাজ শেষ, আমি চলে গেলাম। শারমিন গভীর ভাবনায় পড়ে গেল। রিমি ঘরে ঢুকে দেখলো শারমিন মন খারাপ করে বসে আছে সোফায়। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপু তোর কি হয়েছে, কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি চলে আসলি, কলেজে যাসনি? না আপু শরীরটা ভালো লাগছে না, তাই আবারও ফিরে এলাম। তোর কি হয়েছে আমাকে বল। তোকে বলা ছাড়া আর কোনো উপায় নেই বোন, কিছু মনে করিস না, আমার কথাটা ভালো করে শোন। আসলে কয়েকদিন ধরে আমার আর তোর দুলাভাই রাতে প্রচুর ঘুম চলে আসে, আমাদের মধ্যে কিচ্ছু হয় না। আর একটু আগে এক সাধু বাবা এসে বলল আমাদের বাসায় নাকি কোনো আত্মা আছে। কি বলছিস আপু, আত্মা আছে? তাহলে এখন কি হবে আমাদের? হ্যাঁ বোন, আমাদের বাসায় অনেক বড় সমস্যা হয়েছে, আর এটার উপায় একমাত্র তোর কাছে আছে। আমার কাছে কি উপায় থাকতে পারে আপু? বোন সাধু বাবা বলেছেন আমার স্বামী যদি আমার সাথে রক্তের সম্পর্ক আছে এমন কোনো কুমারী মেয়ের সাথে 7 দিন শারীরিক সম্পর্ক করে, তাহলে আমাদের বাসায় আর কোনো সমস্যা থাকবে না। এটা কি করে হবে আপু, আমি কিভাবে দুলাভাইয়ের সাথে এসব করতে পারি? ছি, এসব নোংরা কাজ আমি করতে পারবো না। শারমিন বারবার করে তার বোনকে বোঝাতে লাগলো। তারপর এক পর্যায়ে তার বোন রিমি বলল, আচ্ছা ঠিক আছে, শুধু তোর মুখের দিকে দেখে আমি রাজি হলাম। তারপর তার আপু চোখের জল মুছে দিল। সন্ধ্যায় বাসায় এসে আসিফ ঘরে ঢুকে ড্রয়িং রুমে আসতেই পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো রিমি। আসিফ অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরলে কেন? তোমার আপু দেখলে খারাপ মনে করবে, বাসায় কেউ নেই দুলাভাই, আর তাছাড়া আমি আপনার সাথে 7 দিন একসাথে থাকবো, একদম আপনার স্ত্রী হয়ে আপনার সেবা করব। কি বলছো এসব তুমি, আজে বাজে কথা। তোমার আপু কোথায়? আপু আমাদের বাসায় গেছে দুলাভাই, আর আমাকে আপনার সাথে থাকতে বলেছে, এছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের বাসায় এক বড় সমস্যা হয়েছে। কোন সমস্যার কথা বলছো তুমি? আর তোমার আপু আমাকে না বলে কেন চলে গেল? আর কোনো উপায় ছিল না, আমার আপু যেতে বাধ্য হয়েছে। আপনাদের বাসায় একটা আত্মা ঢুকেছে, তাই প্রতিদিন রাতে আপনারা পাগলের মতো ঘুমিয়ে যান। আসিফ মনে মনে ভাবলো, এই কথাটা তো সত্যি, রোজ রাতে আমরা এভাবে ঘুমিয়ে পড়ি কেন সেটা তো আমিও চিন্তা করছি। আর সকালবেলা আমার লুঙ্গি কেন ভেজা থাকে
সেটাও বুঝতে পারছি না। দেখেন দুলা ভাই, আপনার সাথে এসব করার আমার কোনো ইচ্ছা নেই। শুধু আমার আপুকে বাঁচানোর জন্য, আপুর সংসার ঠিক রাখার জন্য এসব করতে রাজি হয়েছি। আপনি কি আপনার সংসার বাঁচাতে চান না? তাহলে আমি চলে যাচ্ছি। আসিফ বলল, না না, অবশ্যই আমি আমার সংসার বাঁচাতে চাই। তোমার আপু যেহেতু রাজি আছে, আর এটা যেহেতু একমাত্র উপায়, আমাকে তো রাজি হতেই হবে। তারপর রিমি আসিফকে ভালো করে জড়িয়ে ধরে চুমু দিল গালে। আসিফ তাকে জড়িয়ে ধরলো। দুজনে অবাক হয়ে গেল, কারণ রিমি বলে চিৎকার দিল শারমিন। তারপর এগিয়ে গিয়ে দুগালে দুটো চড় মারলো। রিমি অবাক হয়ে বলল, আপু কি সমস্যা? তোর কথাতে আমি রাজি হয়েছে এসব করতে, আর তুই আমাকে মারলি? চুপ, তুই আর একটা কথাও বলবি না। আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নেওয়ার জন্য ভালো প্ল্যানিং করেছিস, কিন্তু তোর প্ল্যান নষ্ট হয়ে গেছে। আসিফ বলল, কিসের কথা বলছো তুমি? কি হয়েছে? তারপর ঘরে ঢুকে এলো অভি। আমি বলছি কি হয়েছে দোস্ত, আসলে তোর শালি একটা বাজে মেয়ে। সে তোকে কাছে পাওয়ার জন্য নিজের বোনের সাথে বেইমানি করেছে। বাহার বলল, তুই কি বলছিস এসব? আর আমার ঘরের কথা তুই কি করে জানিস? কি করে জানিস শুনতে চাস? তাহলে শোন। আসিফের বন্ধু অভি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো আসিফদের বিল্ডিং এর গেটের সামনে আসিফের শালিকা রিমি এক সাধু বাবাকে টাকার বান্ডিল দিচ্ছে। একটু সন্দেহ হলো, তাই সে ভালো করে লক্ষ্য করলো। রিমি বলছে, অসাধারণ অভিনয় করেছেন, ভবিষ্যতে হয়তো বড় অভিনেতা হতে পারবেন। ম্যাডাম, আপনারা আছেন বলে টুকটাক অভিনয় করে খায়, যদি কোনো কাজ থাকে বলবেন। কথাটা বলেই লোকটা চলে গেল টাকা নিয়ে। বাহার মনে মনে ভাবলো, এটা তো নিশ্চয়ই কোনো বড় ঝামেলা মনে হচ্ছে। আসিফের শালি কেন এরকম একটা কাজ করলো আমাকে জানতেই হবে। তারপর আমি গিয়ে সেই লোকটাকে ধরে সব কথা বের করে আনি। আসলে সেই লোকটা হচ্ছে একটা ছোটখাটো অভিনেতা, তাকে ভাড়া করে সাধু বাবা বানিয়ে এই কথাগুলো বলিয়েছে তোর শালি। তারপর আসিফ বলল, তোমাকে কলেজে ভর্তি করালাম, শহরে এনে, আর তুমি এইসব করলে আমার সাথে। নিজের আপুর সাথে এমন করতে তোমার বিবেকে বাধা দিল না? তুমি আজকে আমার ঘর থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি যাও। রিমি কান্না করতে করতে বলল, আমি অনেক দুঃখিত সবকিছুর জন্য। আসলে আমি প্রতি রাতে তোমাদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিক্স করে দিতাম, যাতে তোমাদের মধ্যে কিচ্ছু না হয়। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও দুলাভাইকে খারাপ চোখে দেখবো না। শারমিন বলল, তোর কোনো ক্ষমা নেই, তুই এক্ষুনি আমাদের বাসা থেকে বেরিয়ে যা। রিমি কান্না করতে করতে চলে গেল। তারপর আসিফ তার স্ত্রীকে জড়িয়ে ধরলো। তারপর তার বন্ধু অভিকে বিভিন্নভাবে ধন্যবাদ দিতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভিক।